নমস্কার, সিটিভিএন একেটি প্লাসে আপনাদের সকলকে স্বাগত। হেলথ লাইনে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। হেলথ লাইনে প্রত্যেক দিনকার মতো আমরা আজকে আবারও চলে এসেছি একটি বিষয় নিয়ে, স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে। এমন কিছু বিষয় যে বিষয়গুলো আপনারা আমাদের প্রোগ্রামের থ্রু জানতে পারবেন, অবগত থাকতে পারবেন, এক্সপার্টসদের কাছ থেকে সেই বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জানবেন, তার ট্রিটমেন্টস কি কি আছে সেই সমস্ত কিছু জানবেন। সেই জন্যই আমাদের এই প্রোগ্রাম। আর সেই প্রোগ্রামে আমরা প্রত্যেকদিন যেমন নিত্য নতুন টপিক নিয়ে আলোচনা করি, আজকে আমাদের আলোচ্য বিষয় নিউমোনিয়া। এই নিউমোনিয়া আর ফুসফুসের সংক্রমণ, এই নিয়ে কোথাও গিয়ে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় যে কোনটা নিউমোনিয়া, কোনটা ফুসফুসের সংক্রমণ। আর তাছাড়াও নিউমোনিয়া হলে তার কি কি লক্ষণ, এই যে নিউমোনিয়া শব্দটা উচ্চারণ করছি সেই বিষয়টি আসলে কি, কখন তার একটা চিকিৎসা প্রয়োজন, কোথায় গেলে সেই চিকিৎসা হবে, কোথায় খুব ভালো মতো সেই চিকিৎসা আমরা করতে পারি, আর কখনই বা আমার কারো যদি নিউমোনিয়া হয়ে থাকে আমরা কখন বাড়িতে বসে বুঝতে পারবো যে এখনই তাকে হসপিটালাইজ করা উচিত। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গেস্ট ডক্টর প্রসেনজিৎ সরকার, সিনিয়র কনসালটেন্ট, ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ইনফেকশন ডিজিজেস। স্যার, আপনাকে অনেক স্বাগত সিটিভিএনে। আমাদের আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে নিউমোনিয়া। প্রথমেই তো প্রশ্ন উঠবে যে নিউমোনিয়া কি, সাধারণ মানুষ নিউমোনিয়া কি তো জানতে চাইবে। ঠিক, নিউমোনিয়া আর ফুসফুসের সংক্রমণ দুটো অনেকটাই সমর্থক, কিন্তু একটা ফারাক তো রয়েইছে, তাই নামটা আলাদা। লাং ইনফেকশন মানেই নিউমোনিয়া নয়, তো নিউমোনিয়া হওয়ার গুরুত্বও আলাদা। আর নিউমোনিয়া জিনিসটা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হওয়া উচিত। এই ধরনের সিজন চেঞ্জের সময় অনেকেই নানা ধরনের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা ফুসফুসের সংক্রমণ নিয়ে ভুগছে। তার মধ্যে যাদের নিউমোনিয়া হচ্ছে তাদের ক্ষেত্রে জিনিসটা আলাদা। নিউমোনিয়া মানে হলো যখন আমার আগে বুঝতে হবে আমাদের শ্বাস নালীটা কোথা থেকে কিভাবে তৈরি হচ্ছে। এই যে আমরা নাক দিয়ে শ্বাস নিচ্ছি বা মুখ দিয়ে শ্বাস নিচ্ছি, মূলত আমরা নাক দিয়েই তো নিই। এই নাক থেকে পুরো জিনিসটা যখন নামছে রেসপিরেটরি ট্র্যাক্ট, তারপর আমাদের এই গলার ভয়েস বা স্বর প্রোডাকশন হচ্ছে, এটা ভোকাল কর্ড, তারপর ট্র্যাকিয়া নিচের দিকে নামছে, ব্রঙ্কাস, দুটো ব্রাঞ্চ হচ্ছে, দুদিকে লাঙে তার সাপ্লাই হচ্ছে, ডিভিশন হয়ে ব্রঙ্কিওলস হচ্ছে, এবং শেষ ইউনিট যেটা অ্যালভিওলাই বা বায়ুতলি, যেটার মধ্যে হাওয়া থাকে এবং গ্যাস এক্সচেঞ্জ হয়, সেইটা আমাদের লাঙের মেন লাস্ট একটা সংগঠিত ইউনিট হিসেবে থাকে। এবং এর মধ্যে হাওয়া থাকে বলেই আমরা চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান হয়ে থাকে তখন আমরা লাংকে কালো দেখি। এইবার যখন আমার এই লাস্ট ইউনিট মানে এই ইনফেকশন বা ইনফ্লামেশন যখনই হচ্ছে, তার এগেনস্টে একটা হাইপার রেসপন্সিভনেস স্টেট তৈরি হচ্ছে। তার ফলে অনেক কিছু মেটেরিয়ালস তৈরি হচ্ছে, যেগুলো সিক্রেটারি মেটেরিয়ালস, সেগুলো জমা হচ্ছে। যখন সেটা লাস্ট ইউনিট অ্যালভিওলাস বা বায়ুতলিতে জমা হচ্ছে, প্রথমে জল বা তরল আকারে, তারপরে সেটা পুঁজের আকার নিচ্ছে, তারপর সেটা চিজের মতো হয়ে যাচ্ছে, তারপর সেটা সিমেন্টের মতো হয়ে যাচ্ছে, তখন সেটা কনসলিডেশন বা নিউমোনিক কনসলিডেশন। এই জিনিসটা যখন হচ্ছে তখন আমরা এক্সরেতে বা সিটি স্ক্যানে কালোর মধ্যে সাদা একটা সংগঠিত ছোপ দেখতে পাচ্ছি। আর এই জিনিসটাকেই বলা হয় নিউমোনিয়া। নিউমোনিয়া অনেক ধরনের হয়ে থাকে। বেসিক্যালি নিউমোনিয়ার আবার ভাগ করতে গেলে মূলত আমরা আজকের আলোচ্য বিষয় আমরা যেটা নিয়ে মেন আলোচনা করতে চাইবো সেটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, যেটা আমাদের পরিবেশ থেকে হচ্ছে। এছাড়া হসপিটালে ভর্তি অবস্থায় হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বা হেলথ কেয়ার অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, বা স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে কিছু খাবার ঠিক মতো গিলতে না পেরে লাংসে গিয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়া, ভেন্টিলেটারে পেশেন্ট আছে ভেন্টিলেটার অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। বাট আজকে আমরা রেস্ট্রিক্টেড রাখবো আমাদের ডিসকাশনটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, বা যেটা পরিবেশ থেকে আমরা অ্যাকোয়ার করছি। আচ্ছা, বেশ। এই যে পরিবেশ থেকে নিউমোনিয়া হচ্ছে মানুষের, তার তো বেশ কিছু সিমটমস থাকবে। সেই যে সিমটমস গুলো, সেগুলো সাধারণ চোখে কি, মানে আমি কিভাবে বুঝবো যে আমার পরিবারের কারোর নিউমোনিয়া হচ্ছে? বেসিক্যালি আমাদের পরিবারের কারোর নিউমোনিয়া হলে নিউমোনিয়ার প্রথম যে সিমটমস হবে সেটা হলো আমাদের কাশি। সর্বপ্রথম জ্বর এবং তারপরে কাশি। কাশি মানে মাত্রাতিরিক্ত কাশি, অত্যাধিক কাশি হতে থাকছে। 2 নম্বর হলো একদম খাওয়া দাওয়ার ইচ্ছে চলে যাওয়া, মাথা ব্যথা, বমি।
এবং অত্যাধিক টায়ার্ড লাগা বা খুব মানে দুর্বল হয়ে পড়া, এবং তার সাথে অন্যান্য অর্গান ডিসফাংশন যদি কিছু হয় তাহলে তার মতো ফিচার্স তখন দেখা যেতে পারে। কারোর ক্ষেত্রে ইউরিন আউটপুট কম হলো, কারোর ক্ষেত্রে কথাবার্তার মধ্যে অসংলগ্নতা দেখা গেল বা কনফিউশন তৈরি হলো, কারোর শ্বাসকষ্ট হলো, কারোর রেসপিরেটরি রেটটা খুব বেশি, বা আজকাল কোভিডের পরে মানুষ জেনেছে বাড়িতে অক্সিজেন স্যাচুরেশন চেক করা, তো ন্যাচারালি অক্সিজেন লেভেলটা কম হলো, বা কারোর ক্ষেত্রে স্পুটামের সাথে রক্তও বেরোতে দেখা যেতে পারে, যেটাকে হিমোপটিসিস বলা হয়। তাহলে মূলত জ্বর, কাশি, অত্যাধিক দুর্বলতা, অক্সিজেন স্যাচুরেশন কম হওয়া, শ্বাসকষ্ট বা রেসপিরেটরি রেট বেশি হওয়া, অত্যাধিক দুর্বল লাগা, এগুলো হলো কমন সিমটমস নিউমোনিয়া। তাহলে এই ফুসফুসের সংক্রমণ মানে মানুষ হয়তো সাধারণভাবেও গুলিয়ে ফেলতে পারেন কোথাও গিয়ে যে কোনটা ফুসফুসের সংক্রমণ আর কোনটা নিউমোনিয়া, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি? এক্স্যাক্টলি, আসলে এইটাই মেন জিনিস জানার, যে বেসিক্যালি প্রত্যেক দিনই আমরা কেউ না কেউ বিভিন্ন ধরনের ইনফেকশন ইমবাইব করছি আমাদের পরিবেশ থেকে, এবং সেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা জানি যে কোভিডের সময় আমরা শুনেছি আমাদের থ্রোটে বা গলার কাছে 4 to 5 days এটা কলোনাইজ করে মানে সে ওইখানে বাসা বাঁধার চেষ্টা করে, তারপরে সে ডাউন দ্য লাইন নিচের দিকে নামে, তারপর যখন লাংসকে অ্যাফেক্ট করে তখন আমাদের লাংসের মধ্যে ইনফেকশন ছড়িয়ে পড়ে, এবং সেটা প্রথমে এই সিক্রেটারি মেটেরিয়ালসগুলো জমা হয়ে প্রথমে হয় জলীয় আকার, তারপরে সেটা পুঁজের আকার, তারপরে সেটা চিজের মতো একটা পদার্থ, এবং তারপর সিমেন্টের মতো একদম কনসোলিডেশনের আকার নেয়। এখন নিউমোনিয়া যখন কারুর হচ্ছে বা নিউমোনিয়া যখন সূত্রপাত হচ্ছে, প্রথম জিনিস যেটা বুঝতে হবে, যেটা তফাৎ করতে হবে অন্য ইনফেকশনের থেকে, সেটা হলো রেসপিরেটরি রেট কারুর যদি খুব বেশি হচ্ছে, খুব দ্রুত দ্রুত শ্বাস নিচ্ছে, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, জ্বরের মাত্রাও অত্যাধিক, হাই গ্রেড ফিভার চলছে, স্পুটাম, তিনটে জিনিস মাথায় রাখতে হবে: কফের কালার, কনসিস্টেন্সি এবং ফ্রিকোয়েন্সি। তার মানে প্রথম যে কফ উঠছিল সেই কালারটা চেঞ্জ হচ্ছে কিনা, কালারটা সাদা থেকে গ্রিনিশ বা ইয়েলো হচ্ছে কিনা। 2 নম্বর কনসিস্টেন্সি, আগে জলীয় ছিল এখন সেটা ঠিক হচ্ছে কিনা, ঠিক মানে একবারে টিনাসিয়াস মানে তাকে ছেঁড়া যাচ্ছে না এরকম। এবং ফ্রিকোয়েন্সি, আগে কাপটা হয়তো দিনে বাউটস অফ কাপ যখন হচ্ছে অনেকক্ষণ ধরে সেটা হয়তো 3 বার 4 বার হচ্ছিল, এখন সেটা হয়তো 8 বার 10 বার হচ্ছে। তাহলে স্পুটামের কালার, কনসিস্টেন্সি, ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়, প্রথমেই সন্দেহ করতে হবে যে এটা সেকেন্ডারি চেঞ্জেস বা ব্যাকটেরিয়াল চেঞ্জেস হচ্ছে, ফাঙ্গালও হতে পারে, বা এটা খুব সিভিয়ার ইনফেকশন হচ্ছে এবং এটা ইনফেক্টিভ অরিজিনে হচ্ছে। এবং এইসব ক্ষেত্রে প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হলো কারুর যদি প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ থাকে যেটা তাকে ইমিউনো কম্প্রোমাইজ স্টেট তৈরি করছে, সাপোজ কারুর হার্ট ফেলিওর আছে, কারুর করোনারি মানে আর্টারি ডিজিজ আছে, কারুর ক্রনিক কিডনি ডিজিজ আছে, কারুর সিএলডি বা ক্রনিক লিভার ডিজিজ আছে, কেউ হয়তো ক্যান্সার কেমোথেরাপি আছেন, বা কারুর হয়তো রেগুলার ডায়ালিসিস করাতে যেতে হয় হসপিটালে, এই ধরনের যদি হয় এবং যদি আন্ডারলাইং লাং ডিজিজ থাকে, সিওপিডি, অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিস মানে শ্বাসের কষ্ট, তাকে ইনহেলার ব্যবহার করতে হয়, বা ফুসফুসের অন্যান্য সংক্রমণের জন্য তাকে নিয়মিত ওষুধ খেতে হয় ডাক্তারবাবুর পরামর্শ মতো, তাদের ক্ষেত্রে এই চেঞ্জ হওয়া মাত্রই বা চেঞ্জ হওয়ার আগেই যদি শ্বাসের রেট খুব দ্রুত হয়, বা তার কোথাও একটা গিয়ে মনে হয় যে বিহেভিয়ারাল প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে, বা ব্লাড প্রেশারটা কোনো কারণে কমে যাচ্ছে, হয়তো নর্মালি সে হাইপারটেনসিভ, তাকে অনেকগুলো প্রেশারের ওষুধ খেতে হয়, হঠাৎ করে দেখা গেল ব্লাড প্রেশারটা কম হচ্ছে, এরকম যদি হয় তাহলে অবশ্যই সন্দেহ করতে হবে যে সেখানে নিউমোনিয়া সেট ইন করছে বা নিউমোনিয়া ডেভেলপ করেছে, বা তাকে ইমিডিয়েটলি একটা লাং ইমেজিং করা দরকার। এবং এই লাং ইমেজিং এর ক্ষেত্রে প্রাথমিকভাবে এখনো
চেস্ট এক্স রে প্রাথমিক একটা ইমেজিং মডালিটি। চেস্ট এক্স রেই আগে করতে হবে, সেটা মানুষের খুব বেশি ব্যয় সাপেক্ষও নয় এবং অ্যাক্সেসেবলও বটে। এরপর অবশ্যই দরকার হলে বুকের সিটি স্ক্যান, থোরাক্স করতে হবে। বাট এই ধরনের সিচুয়েশনে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যেতে হবে, কারণ এখানে প্রধান যে ডিসিশনটি নেওয়ার আছে সেটি হলো এই পেশেন্টটিকে বা এই ক্যান্ডিডেটটিকে আউট পেশেন্ট হিসেবে বা ওপিডি বেসিস ট্রিট করা যাবে নাকি তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। কারণ এইখানে বিলম্ব মানেই সেটা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে এবং অবশ্যই সেখানে তার মরবিডিটি মানে অনেক বেশি ভয়াবহতা নিতে পারে আকার, এবং সেখানে ভেন্টিলেটরি সাপোর্ট লাগা, নন ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্ট লাগা, HFNOর দরকার লাগা, নানা ধরনের কমপ্লিকেশন বা জটিলতা সেটা তৈরি করতে পারে। একদম বেসিক কিছু সিমটমস যখন ধরা পড়বে, মনে হবে যে না নিউমোনিয়া হয়তো শুরু হচ্ছে, আমি যখন ডাক্তারের কাছে যাচ্ছি, আপনাদের কাছে গেলে তখন প্রাথমিক চিকিৎসাটা কি হয়, তারপরে আমি আসছি পরের রিস্ক ফ্যাক্টর। ঠিক, তাহলে প্রাথমিক চিকিৎসা এই যে শুরু হবে, এখানেই আমাদের গোটা পৃথিবী জুড়ে মানে ইনফেকশাস ডিজিজের যে সর্বোচ্চ সংস্থা CDC, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা IDSA, ইনফেকশাস ডিজিজ সোসাইটি অফ আমেরিকা, এনাদের যা গাইডলাইন এবং পার্টিকুলারলি নিউমোনিয়ার ক্ষেত্রে আমেরিকান থোরাসিক সোসাইটি বা ATS গাইডলাইন খুব যত্ন সহকারে মানে প্রত্যেকটি ডাক্তার এবং মানুষজনকেও খানিকটা অবহিত হতে হবে এবং প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদের ভীষণভাবে অবহিত হতে হবে, কারণ তাদের কাছেই মানুষ প্রথম যাবে। তাহলে প্রথম চিকিৎসা কি হবে সেটা জানতে গেলে আগে জানতে হবে যে এখানে নতুন যে গাইডলাইন তৈরি হয়েছে ATS বা আমেরিকান থোরাসিক সোসাইটি, তার গাইডলাইন কি বলছে। এই ATS এর 2019 সালে গাইডলাইন যেটি ছিল সেটি দীর্ঘদিন অপরিবর্তিতভাবে চলেছে। 2025 সালে এসে 4টি জিনিসের 4টি মেন কোশ্চেনকে তারা তুলে ধরলো এবং সেখানেই অনেকটা চেঞ্জ হয়ে গেল গাইডলাইনের ক্ষেত্রে। তাহলে প্রথম গাইডলাইনই হলো যে এই যে আমরা নিউমোনিয়াকে ধরবো বা পিক আপ করবো, এক তো আমরা সিমটমস জানলাম, এরপরে আমরা কি ধরনের পরীক্ষা করব যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা নিউমোনিয়া। তাহলে 1 নম্বর কিছু রুটিন ব্লাড টেস্টিং করতে হবে, সেটা আগেও ছিল গাইডলাইনে, এখনো আছে। তার মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট থাকবে, CRP থাকবে, LFT থাকবে, ইউরিয়া ক্রিয়েটিনিন থাকবে, সোডিয়াম পটাশিয়াম থাকবে। তো এখানে প্রতিটা জিনিসের গুরুত্ব আছে, মানে এই যে ইউরিয়া, এটার উপরও যে কতটা গুরুত্ব সেটা আমরা পরে আলোচনায় আসবো, কারণ এর উপর বেস করে পেশেন্টকে হসপিটালে ভর্তি হতে হবে কি হবে না সেটা ডিসাইডেড হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো 2025 সালের গাইডলাইনে, সেটা হলো চেস্ট এক্স-রের বদলে যদি কোনো ডাক্তারবাবু মানে নিজে পারদর্শী হন বা সুযোগ থাকে, তাহলে লাং আল্ট্রাসাউন্ড করতে বলা হচ্ছে। যেরকম আমাদের পেটের আল্ট্রাসোনোগ্রাফি হয় সেরকম লাং আল্ট্রাসোনোগ্রাফি করতে বলা হচ্ছে এবং মোটামুটিভাবে একটু বড় হসপিটালগুলোর এমার্জেন্সি ডিপার্টমেন্টে যে ধরনের ডাক্তারবাবুরা থাকেন তাদেরকে এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টাও চলছে। লাং আল্ট্রাসাউন্ডে বেসিক্যালি পেশেন্টের লাংসের মধ্যে এই নিউমোনিয়া একদম চিজ বা সিমেন্টের মতো জায়গায় আসার আগেই এই অ্যালভিওলাস বা বায়ুথলির মধ্যে জলীয় বা পুঁজের মতো জিনিস তৈরি হওয়ার সময়ই সেটাকে পিক আপ করা সম্ভব হচ্ছে। তাহলে আর্লি নিউমোনিয়া ডিটেকশন সম্ভব, 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হলো যদি এটার মধ্যে উপায় না থাকে তাহলে চেস্ট এক্স-রে করতে হবে এবং ওষুধ যে শুরু হবে 2019 সালে গাইডলাইনে এটা বলা হয়েছিল যে ক্যাপ বা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে ভাইরাল নিউমোনিয়াতেও ওরাল অ্যান্টিবায়োটিক দিতে হবে, নন সিভিয়ার ক্যাপের ক্ষেত্রেও দিতে হবে, আর সিভিয়ার ক্যাপ মানে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে তো দিতে হবেই, বা কারুর যদি এক্সিস্টিং লাং ডিজিজ থাকে তাকেও দিতে হবে। 2025 সালের গাইডলাইনে বলা হচ্ছে যে নন সিভিয়ার কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে প্রথমে যদি ভাইরাল অরিজিন প্রমাণ করা যায়, যেটা আমরা আগেও এই চ্যানেলে
আলোচনার সময়, ভাইরাল ফিভার আলোচনার সময় আমরা ডিসকাস করেছিলাম যে ন্যাজোফ্যারিঞ্জিয়াল এবং ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব নিয়ে যদি আমরা কমন যে ভাইরাল বা রেসপিরেটরি ভাইরাল ডিজিজ আমাদের হয়ে থাকে, ইনফ্লুয়েঞ্জা এ, বি এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, এটি যদি আমরা পিক আপ করতে পারি তাহলে আননেসেসারিলি অ্যান্টিবায়োটিক না স্টার্ট করতে। দ্বিতীয়ত, যদি অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হয়, মানে যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড লাং ডিজিজ, সিওপিডি বা অ্যাজমা বা সিস্টিক ফাইব্রোসিস এরকম আছে বা অন্য কোনো ইমিউনোসাপ্রেশন স্টেট আছে, সেখানেও আমাদের অ্যান্টিবায়োটিকের ডিউরেশন 3 থেকে 5 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, যেটা 2019 সালে বলা হয়েছিল 5 days অর মোর, সেটা স্ট্রিক্টলি 3 থেকে 5 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হচ্ছে। এবং সেখানে পারতপক্ষে অ্যামক্সিসিলিনই ব্যবহার করতে বলা হচ্ছে, এবং যদি সাথে ক্ল্যাভুলিনিক অ্যাসিডও ব্যবহার হয়, মানে যেটা আমরা কমনলি না জিজ্ঞেস করে খেয়ে থাকি, অগমেন্টিন বা ক্ল্যাভাম, অ্যামক্সিসিলিন এবং ক্ল্যাভুলিনিক অ্যাসিড, সেখানেও আমাদেরকে জাস্টিফাই করতে হবে যে এই আলাদা করে ক্ল্যাভুলিনিক অ্যাসিডটি আমরা ব্যবহার করব কি করব না। এবং এর সাথে যদি আমরা অন্য কোনো খারাপ ব্যাকটেরিয়ার সংক্রমণের কথা ভেবে থাকি তাহলে আমাদের অন্য অ্যান্টিবায়োটিক সাথে যোগ করতে হতে পারে, আদারওয়াইজ এই বেসিক অ্যান্টিবায়োটিকেই রাখতে হবে। এটা হলো নতুন গাইডলাইন বা চিকিৎসা। আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস যোগ হয়েছে এই গাইডলাইনে বা বলা হয়েছে, সেটা হলো স্টেরয়েড ব্যবহার। আগে বলা হয়েছিল যে স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে খুব বাধা নিষেধ ছিল, পেশেন্ট যদি সেপ্টিসেমিয়া বা সেপটিক শকে না থাকে তাহলে স্টেরয়েড ব্যবহার করতে বারণ করা হয়েছিল। এবারে বলা হয়েছে যদি সিভিয়ার কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হয় তাহলে তাকে স্টেরয়েড ব্যবহার করতে হবে, এবং সেটা দ্বিধাহীনভাবেই করতে হবে। অবশ্যই সেটাকে জুডিশিয়াসলি অ্যাসেস করতে হবে। তাহলে এইটা হবে প্রাথমিক চিকিৎসার পার্ট, এখানে বেশ। প্রথম আলোচনা এখানে। এরপর তো আমাদের ভাবতে হবে যে ভর্তি করতে হবে হ্যাঁ, আমি এই প্রশ্নটাই আসতাম যে প্রাথমিক একটা চিকিৎসা হওয়ার পর ডাক্তারেরা যদি দেখেন যে রোগীর অবস্থা হয়তো খুবই খারাপ, কোন পর্যায়ে গেলে নিউমোনিয়া, তাহলে আপনারা তাকে হসপিটালাইজ করার পরামর্শ। এখানে একটা খুব বড় প্রশ্ন যে ডাক্তারবাবু যখন হসপিটালে ভর্তি হতে বলেন একটা নিউমোনিয়াতে, প্রাথমিক ক্ষেত্রে হয়তো অনেকেই ঠিক গুরুত্বটা বুঝতে পারেন না, বা ডাক্তারবাবুদের ক্ষেত্রে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানস যারা, তাদের ক্ষেত্রেও এই ব্যাপারে একটুখানি সচেতন হতে হবে, কারণ এখানে গাইডলাইন খুব সুস্পষ্ট। এখানে একটা নিউমোনিক আছে যেটাকে কার্ব, CRUB, ক্রাব 65 বলা হয়, বা CURBও বলা হয়, C ফর কনফিউশন। যদি আমাদের স্থান কাল পাত্র নিয়ে কারুর মধ্যে কনফিউশন তৈরি হয়, মানে সে সঠিক অ্যান্সার দিতে পারছে না, তার মানে বুঝতে হবে তার জ্ঞানের মাত্রাটা একটু নর্মালের থেকে আলাদা হলো এবং তার একটা অসংলগ্নতা তৈরি হলো। তাহলে CURB দ্বিতীয় ইউটা হলো ইউরিয়া, ব্লাডের টেস্টিংয়ে, এবং এখানে বলা হচ্ছে 7 মিলিমোল, মানে যেটাকে আমাদের ভারতীয় মাত্রায় যেভাবে আমরা টেস্টিং করি মিলিগ্রাম পার ডিএল হিসেবে যদি করা হয় তাহলে 39.2 মিলিগ্রাম পার ডিএল বা তার বেশি যদি হয়। আর ফর রেসপিরেটরি রেট সেটা যদি 30 বা তার বেশি হয়, এবং বি ফর ব্লাড প্রেশার সেটা যদি 90/60-এর নিচে হয় তাহলে, এবং তার বয়স যদি 65 বা তার বেশি হয়, তাহলে কার্ব 65 CURB, এখানে কোনো দ্বিধা নেই, দ্বিধাহীনভাবে তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে, এবং সাথে অন্যান্য কিছু প্যারামিটার যদি ঠিক ফেভারেবল না থাকে তাহলে তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটেও ভর্তি করার প্রয়োজন হতে পারে। বেশ, এইগুলো তো গেল চিকিৎসা পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা। এবার একটু আসি, কারা সব থেকে বেশি এই নিউমোনিয়াতে সংক্রমিত হন? নিউমোনিয়াতে আমরা দীর্ঘদিন ধরেই জেনে আসছি যে নিউমোনিয়াতে সাধারণভাবে যারা ইমিউনিটি খুব ভালো নয় তারা বেশি অ্যাফেক্টেড হবে। এর মধ্যে প্রাথমিকভাবে যারা 2 বছর বা তার নিচের বয়সের শিশু এবং যাদের 65 বা ঊর্ধ্বের বয়স, তারা সব থেকে বেশি অ্যাফেক্টেড হবে। এবং এই মাঝের যে এজ গ্রুপ, এই এজ গ্রুপটি নিয়ে এতদিন ভাবনা চিন্তা কম হতো, এখন বলা হচ্ছে তাদের মধ্যেও
যদি তাদের কোনো ব্যাকগ্রাউন্ড ডিজিজ থাকে যেটা তাকে ইমিউনো কম্প্রোমাইজ স্টেট তৈরি করছে, বা তাকে যদি এমন কোনো ওষুধ নিতে হয় যার জন্য তার ইমিউনো সাপ্রেশন হচ্ছে, মানে যেমন সিকেডি আছে, সিএলডি আছে, বা সিরোসিস অফ লিভার আছে, বা তার হার্ট ডিজিজ আছে, হার্ট ফেলিওর আছে, বা তার অন্য কোনো ক্যান্সার কেমোথেরাপিউটিক্স চলছে, তাদের ক্ষেত্রে প্রচণ্ডভাবেই এই নিউমোনিয়ার প্রকোপটি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, নিউমোনিয়া থেকে লাইফ থ্রেটেনিং অর্গান ডিসফাংশন, মানে মাল্টি অর্গান ডিসফাংশন, যেটা আগের টার্মিনোলজি ছিল, এখন এই টার্মিনোলজিটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এই সেপ্টিসেমিয়াতে যদি এটা পর্যবসিত হয়, বা সেপসিসে যদি পর্যবসিত হয়, এবং ব্লাড প্রেশার কম হওয়ার দরুন যদি সেটি সেপটিক শক হয়, তাহলে সেটি অত্যন্ত খারাপ আকার নিতে পারে। তাই মাঝের এই এজ গ্রুপটিতেও যদি কারোর ইমিউনো কম্প্রোমাইজ স্টেট থাকে, তাদের ক্ষেত্রেও নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। তবে 2 বছরের নিচের শিশু এবং 65 বছর বা তার ঊর্ধ্বে, তাদের ক্ষেত্রে ভীষণভাবেই লাংসে ইনফেকশন হলে সেটা নিউমোনিয়াতে টার্ন করার চান্স খুব খুব বেশি। এক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কি কি থাকে? রিস্ক ফ্যাক্টর নিউমোনিয়াতে, মানে একদম মন শক্ত করে শুনতে হবে, এটা আপ টু মৃত্যু। বেসিক্যালি নিউমোনিয়া যদি যথাযথভাবে চিকিৎসা করা যায়, তাহলে যত সুন্দরভাবে এটাকে কমপ্লিট কিওর করা যায়, এটাই যদি লেট প্রেজেন্টেশন হয় তাহলে সেটি মারাত্মক আকারই নিয়ে থাকে। সেটা অনেকেই বিভিন্নভাবে তার পরিবারের কোনো সদস্য বা বন্ধু বান্ধব বিভিন্নভাবে শুনে থাকবে, কখনো না কখনো হসপিটালে ভর্তি হলো, তারপর বিভিন্ন ধরনের অক্সিজেন সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, সেটা এইচএফএনও, সিপ্যাপ, বাইপ্যাপ করে আলটিমেটলি ভেন্টিলেশন, এবং অনেক ক্ষেত্রেই মৃত্যু পর্যন্ত। কিছু কিছু ক্ষেত্রে নিউমোনিয়া না সারলে সেখানে ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি করে মেটেরিয়াল পাঠিয়ে সেটা কি ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, সেটাকে আইসোলেট করা প্রয়োজন হয়। তবে মোদ্দা কথা হলো, রিস্ক ফ্যাক্টরের থেকেও বড় কথা এখানে, নিউমোনিয়া কখনোই খুব হালকাভাবে নেওয়া যাবে না। নিউমোনিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং এখানে মৃত্যু ভয় পর্যন্ত যেহেতু রয়েছে, তাই একে খুব তাড়াতাড়ি, দ্রুততার সাথে এবং উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিমাইক্রোবিয়ালস, সবসময় এরকম নয় যে শুধু অ্যান্টিবায়োটিকেই নিউমোনিয়া সারবে, হতে পারে যে সেখানে অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরালের প্রয়োজন হচ্ছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিমাইক্রোবিয়ালসের মাধ্যমে নিউমোনিয়াকে ট্রিট করতে হবে। কারণ এখানে রিস্ক ফ্যাক্টর বলতে একদম মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তবে হ্যাঁ, যথাযথ চিকিৎসায় খুব সুন্দরভাবে এটা রিকভারি হয়। অনেকে প্রশ্ন করেন যে নিউমোনিয়া কি পুরোপুরি সারে? নিউমোনিয়া হলো অল আর নান ল। এখানে মানুষ হয় ইনফেকশন সারলে সম্পূর্ণ সুস্থ হবে, না হলে সে বাঁচবে না। ইনফেকশন নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না। এটা ডায়াবেটিস বা ব্লাড প্রেশার বা থাইরয়েডের মতো নয়। এখানে 100% কিওর হতে হবে, তবেই মানুষ বাঁচবে। একদমই। তার আর পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আপনাদের মতো এক্সপার্টসরা রয়েছেন, তাদের কাছে যেতে হবে। আর ডক্টররা যখন বলছেন যে একদম পুরোপুরি চিকিৎসা সম্ভব, নিউমোনিয়া পুরো সেরে যাওয়া সম্ভব, আর নয়তো তার রিস্ক ফ্যাক্টর একেবারে মৃত্যু পর্যন্ত হতে পারে। ফলে এখানে আরো একটা প্রশ্ন উঠছে ডক্টর, এই যে রিস্ক ফ্যাক্টরের কথা আপনি বললেন যে একদম মৃত্যু পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে এই যে একদম প্রোগ্রামের শুরুতেই আপনি বলেছিলেন যে সিজন চেঞ্জের সময়টা নিউমোনিয়া বেশি হয়, সেক্ষেত্রে গরম থেকে যখন আমরা শীতের দিকে এলাম, এই সময়টাতে যদি বেড়ে গিয়ে থাকে, তাহলে তো অন্যদের মনেও ভয় থাকবে যে এই নিউমোনিয়া কি ছোঁয়াছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ নিউমোনিয়া কারুর একজন বাড়িতে হলো, তো আমি বাড়িতে পেশেন্টটিকে যে রাখবো, সবার আগে জানতে হবে পরিবারের বাকি সদস্যরা কতটা রিস্ক ক্যারি করছেন। বেসিক্যালি নিউমোনিয়াতে প্রথম জিনিস যেটা, সেটা হলো তার কি অরিজিনে, সেটা ফাঙ্গাল না ব্যাকটেরিয়াল না ভাইরাল, সেটা আগে বোঝার যদি সম্ভব হয়, তাহলে কন্টাজিয়াস কিনা এটা বলা সহজ হবে। তবে সহজ কথায় বলতে গেলে, সাধারণভাবে ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে যেটা রুলস, এখানেও সেটা, যদি স্নিজিং কাফিং এর মাধ্যমে আমাদের যেভাবে ভাইরাল ট্রান্সমিশন হয়ে থাকে, সেভাবে এখানেও হওয়ার চান্স থাকবে। তবে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া যেখানে, সেখানে কিন্তু হাঁচি কাশির থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো কন্টামিনেশন বাই হ্যান্ড বা টাচ। এই টাচই গোটা পৃথিবীতে সর্বোচ্চ
রেট অফ মানে সংক্রমণ বা ইনফেকশন ছড়ানো বা ছোঁয়াচে যে রোগ আমরা বলি সেটা করে থাকে। এই ছোঁয়াচে মানে কিন্তু এই নয় যেটা মিজলসের মতো ছোঁয়াচে। এই ছোঁয়াচে মানে হলো আমি সেই পেশেন্টটিকে কেয়ার দিচ্ছি, তার গায়ে হাত দিচ্ছি, তাকে পরিষ্কার করছি, ক্লিন করছি, তার ইউটেন্সিলস হয়তো ধোয়াধুয়ি করছি, তারপর আমি সে আর একজনকে ধরলাম বা তাকে আমি কোনো কেয়ার দিলাম, তখন এটি এইভাবে ট্রান্সমিশন হবে। তাই হ্যান্ড ওয়াশ এর গুরুত্ব গোটা পৃথিবীতে অপরিসীম। WHO বহু কাল ধরে বলে বলে হয়তো মানুষের মধ্যে ঢোকাতে পারেনি মাথায়, কিন্তু যখন কারুর পরিজন বা কোথাও হসপিটালে ভর্তি হয় বা কোনো খারাপ অবস্থায় থাকে, ইনফেকশনের মাধ্যমে নানা ধরনের জর্জরিত থাকে, তখন তার অনুভব করে যে এই ইনফেকশন একজন থেকে আরেকজনে ছড়ানোর যে কি মাত্রা বা কিভাবে সেটা মানুষের জীবনকে প্রভাবিত করে। তাহলে টাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং প্রপারলি হ্যান্ড ওয়াশ করা। আমাদের কথায় বলা হয় বেয়ার এলবো, মানে এলবো পর্যন্ত খোলা রেখে তবে হাত ধোয়া। এগুলো অনেকগুলি আলোচনার ব্যাপার আছে। যাই হোক, কিছু না থাকলে মানুষের কাছে সোপ ওয়াটার, সাবান জল দিয়ে যদি হাত ধোয় এবং সেটা যদি 45 সেকেন্ড তার কন্ট্যাক্ট হতে হয়, আর যদি কোনো অ্যালকোহল বেসড হ্যান্ড রাব দিয়ে সে হাত ওয়াশ করে, তাহলে তাকে মিনিমাম 15 to 20 সেকেন্ডস কন্ট্যাক্ট থাকতে হয়। যদি এটা হয় তাহলে প্রপার হ্যান্ড ওয়াশ হবে। তারও কিছু টেকনিক আছে। তাহলে এটা ছোঁয়াচে এক কথায় হলে ডেফিনেটলি কন্টাজিয়াস, বাট আমরা সাধারণত যেটা বলতে বুঝি যে পাশে বসলাম বা একটু বা এক ঘরে বসে কথা বললাম তাতেই ছুঁয়ে হয়ে যাবে, এরকম কোনো নয়। বাস্তবতা নেই। আর আরো একটা প্রশ্ন, ভ্যাকসিনেশনের কি বিষয় রয়েছে এই নিউমোনিয়াতে? ভ্যাকসিনেশনটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এইটা নিয়ে ভীষণ একটা কনফিউশন এবং রিসেন্ট টাইমসে আরো একটা কনফিউশন তৈরি হয়েছে, কারণ একটু গাইডলাইন নতুন একটু সামান্য অদল বদল হয়েছে। এতদিন যে গাইডলাইন ছিল তাতে খুব পরিষ্কারভাবে বলা ছিল যে আমাদের সিজনাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ছাড়া নিউমোকক্কাল বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা আমাদের পরিবেশে সব থেকে কমনলি যে ব্যাকটেরিয়া ইনফেকশন করে থাকে তার এগেনস্টে আমাদের ভ্যাকসিন তৈরি করা। এই ভ্যাকসিনের জন্য এতদিন ব্যবহার হতো নিউমোভ্যাক্স 23 বা PPSV ভ্যাকসিন। এটা নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন বলে পরিচিত ছিল। এবং প্রেভনার 13 বলেও একটি ভ্যাকসিন দেওয়া হতো, যেটা কনজুগেট ভ্যাকসিন ছিল। তো ছোট বাচ্চাদের জন্মানোর পর হসপিটাল থেকে দিয়ে ছাড়া হতো, 5 বছর বয়স পর্যন্ত তারা পেত। এবং অ্যাডাল্ট পপুলেশনে 65 ঊর্ধ্বে যারা ছিল তাদের ক্ষেত্রে এটা ব্যবহার অবশ্যই করার রেকমেন্ডেশন ছিল। এবং 50-এর মধ্যে যারা, তাদেরও যদি কোনো কারণে ব্যাকগ্রাউন্ড ডিজিজ থেকে থাকে সেখানেও তাদের ছিল ব্যবহার করার নির্দেশ। রিসেন্ট চেঞ্জ যেটা হয়েছে সেখানে PCV20 বলে একটি ভ্যাকসিন এসছে এবং CDC আমাদের API বা আমাদের অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ার সাথে জয়েন্ট যে রেকমেন্ডেশন করেছেন তাতে PCV20 দেওয়ার রেকমেন্ডেশন এসছে। তবে যদি কেউ প্রেভেনার 13 বা আমাদের বা PSV বা মানে নিউমোকক্কাল ভ্যাকসিন পেয়ে থাকে, তাকে 5 বছর বাদে এই PCV20 সিঙ্গেল ডোজ দিয়ে দিতে হবে। আর যে পায়নি তাকে PCV20 সিঙ্গেল ডোজ আর সিজনাল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে হবে। বেশ, ভ্যাকসিনেশনের ব্যবস্থা রয়েছে, তবে নিউমোনিয়া কখনো পুরোপুরি সুস্থও আপনি হতে পারেন, তার জন্য ডাক্তারদের কাছে অবশ্যই যেতে হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকের অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। আজকের জন্য ধন্যবাদ ডক্টর, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।